হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বিশ্ব বাংলা আয়োজিত ফারহানা হোসেন প্রযোজিত আজকের প্রজন্ম অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি মেহনাজ রহমান। দর্শক, ২ বছর আগেও যা ছিল অসম্ভব আজ কিন্তু তা সম্ভব। ইন্টারনেট জগৎ আমাদের জীবনকে একদিকে যেরকম করেছে সহজ, কিন্তু অন্যদিকে করেছে আবার কঠিন। এই সব বিষয়ে কথা বলতে আজ আমাদের সাথে রয়েছেন একজন বিশেষ অতিথি। আমাদের সাথে আছেন সবার প্রিয় মুখ আর রাইজিং স্টার মিস ফারহানা রহমান, founder of DreamMates Bangladesh and Fashion Factory by Farhana. She's working as an entrepreneur as well as an influencer. আপু, আপনাকে আমাদের ধন্যবাদ উপস্থিত হবার জন্য। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপু, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু, গত বছর থেকে কিন্তু আমরা একটা প্যান্ডেমিক টাইমে যাচ্ছি, একটা ক্রাইসিস টাইমে যাচ্ছি। তো বর্তমান সময়টাকে কিভাবে ইউটিলাইজ করছেন, কিভাবে কাটাচ্ছেন সে সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। এখনো তো কাজ করছি, যতটুকু পারতেছি আর কি। ঘরের ভিতর থেকে করছি। আমার অফিস আছে, অফিসের ভিতর থেকে করছি, অনলাইনের মাধ্যমে করছি। বাইরে যাওয়া যেহেতু এখন অনেক বেশি টাফ হয়ে গিয়েছে, সো ট্রাই করছি অনলাইনের মাধ্যমে অফিসের ভিতরে থেকে যতটুকু কাজ করা যায় আর কি। সো এভাবে করেই গত বছর থেকে কাজ করছি এখনো। আপু, আপনার স্টার্টিংটা যদি ইফ আই এম নট রং তাহলে হচ্ছে ড্রিম মেটস অফ বাংলাদেশ থেকে, রাইট? ড্রিম মেটস বাংলাদেশ। সো এটা স্টার্টিংটা কিভাবে ছিল? আবার সেই সাথে আপনার একটা ক্লোদিং বিজনেসও আছে, ফ্যাশন ফ্যাক্টরি বাই ফারহানা। সো ওইটা কিভাবে স্টার্ট করতেন, আপনার এই জার্নিটা যদি আপনাদেরকে বলতেন। was formed in 2017, বাট আমি ফটোগ্রাফি করি 2014 থেকে। কিন্তু ড্রিম মেক্সটা আমি অনেক পরে গিয়ে ওপেন করি, বিকজ ফার্স্টের দিকে আই ওয়াজ ইন আ লার্নিং প্রসেস। তো তখন হচ্ছে এক্সপেরিমেন্ট করতাম এন্ড অন্যদের সাথে কাজ করতে পছন্দ করতাম। কাজ করে নিজের মধ্যে এক্সপিরিয়েন্স এনেছি। দেন আমার হচ্ছে বেল ফটোগ্রাফিতে ফার্স্ট থেকে খুব বেশি ইন্টারেস্ট ছিল। দেন আই স্টার্টেড ডুইং দ্যাট। এন্ড তারপর আমার ফারহানা রহমান ফটোগ্রাফি একটা পেজ আছে, তো ওটা থেকে ফার্স্টলি আমার স্টার্ট করা। এন্ড ড্রিম মেক্সটা আসে হচ্ছে 2017-এ, যেটা দিয়ে আমি হচ্ছে আগে তো ওয়েডিং কভার্স করতাম। তো আস্তে আস্তে যখন নিজের কোম্পানি করা স্টার্ট করি, তখন আমি ড্রিম মেক্স দিয়ে অপারেট করি। এর আগে ফারহানা রহমান ফটোগ্রাফি ছিল, যেটা দিয়ে আমি শুধু বেবি শুট করতাম, আর ওয়েডিং এন্ড আদার্সও করতাম, বাট দ্যাট ওয়াজ ফর অ্যানাদার কোম্পানি, মানে অন্য একটা কোম্পানিতে ছিলাম, মানে তাদের ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছি কিছুদিন। দেন আই স্টার্টেড মাই ওন, এইভাবে আর কি। ক্লোদিং বিজনেসটা কিভাবে আপনার মাথায় আসলো? আহ, এটা অনেক মানে কি বলবো, আমার ছোটবেলার খুব শখ যে আমি আম, মানে ইয়ে নিয়ে, ফ্যাশন নিয়ে কাজ করব, ক্লোদিং নিয়ে কাজ করব, বা ডিজাইনিং নিয়ে কাজ করব। তো আমার গ্রাজুয়েশনের পরে লাস্ট ইয়ার গ্রাজুয়েশন শেষ করেছি 9-10-এ। তো আফটার দ্যাট আমি ডিপ্লোমা করেছি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন থেকে। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি কিছু একটা ডিজাইনিং নিয়ে করবো। তো 17-এই আমার আবার এই পেজটা ওপেন করা, যখন আমি হচ্ছে জাস্ট নর্মালি নট ডিজাইন, আমি ডিজাইন করতাম না তখন, বাট আমি কিছু কালেকশন করে হচ্ছে ইয়ে করতাম, রিসেল করতাম, ওগুলা কালেক্ট করে ওগুলা ছবি তুলে ওগুলা পোস্ট করে সেল করতাম। দেন আস্তে আস্তে আমি আমার একটা কারখানা, ছোটখাটো একটা কারখানা ওপেন করি। এন্ড দেন হচ্ছে ওখানে একটা দুইটা কারিগর রাখি, ওদেরকে দিয়ে হচ্ছে আমি কিছু ডিজাইন করতাম, কিছু ওনারাও ডিজাইন অ্যাড করতো। ওরকম করে হচ্ছে আমি কিছু কারচুপি ড্রেস আনি এন্ড ওগুলা হচ্ছে সেল করতাম অনলাইনের মাধ্যমে। আস্তে আস্তে দেখা যায় যে আলহামদুলিল্লাহ যে অনেক ভালো রেসপন্স পাই। এন্ড দেন এটা 2021 এন্ড ইট ইজ গোয়িং আলহামদুলিল্লাহ ভেরি গুড। আপু, একটা কথা বলবো, সেটা হচ্ছে কি অনলাইন প্ল্যাটফর্মে একটা ক্ল্যাশ থাকে যে কেউ বলে যে এটা অবশ্যই আমাদের জন্য অনেক বেশি ইতিবাচক, যে আমাদের জীবনকে অনেক বেশি সহজ করেছে, বাট সেই সাথে তো সবকিছুর একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে, রাইট? সো এই দুটো মিলে আপনি অনলাইন জগৎটাকে কিভাবে ডিফাইন করবেন? লাস্ট টাইমটা বুঝি নাকি, অনলাইন অফলাইনের কি? আপু বলেছি যে আমার মানে সবকিছুর একটা অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ থাকে, সো এই দুইটাকে কম্পেয়ার করে আপনি অনলাইন প্ল্যাটফর্মটাকে কিভাবে ডিফাইন করবেন? আমি যদি বলি আমার ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম হ্যাজ হেল্প মি সো মাচ। আমার কাছে এটা ডিসঅ্যাডভান্টেজ কিছু মনে হয় নাই অনলাইন বা অফলাইনের মধ্যে। হ্যাঁ, অফলাইন ইজ এ ডিফারেন্ট থিং, অনলাইন ইজ এ ডিফারেন্ট থিং, বাট অনলাইনে কাজ করে আমি তো, আমার তো
স্টোর নাই, আমার যে বুটিক হাউসটা এটা টোটালি অনলাইন ভিত্তিক। সো আমি আলহামদুলিল্লাহ যতটুকু আমার সেল হয় বা যতটুকু আমার ভালো রেসপন্স আমি পাই, যতটুকু ভালো রিভিউজ আমি পাই, ইটস অল ফ্রম অনলাইন। কিন্তু নোবডি কামস এন্ড মানে এমন না যে আমার স্টোরে এসে আমাকে দেখে যাচ্ছে আমি অনেক বড় একটা স্টোর নিয়ে রাখছি এটার জন্য আমার সেল অনেক বেশি, এরকম না। ইটস অল অ্যাবাউট আমার অনলাইন থেকে হচ্ছে। ইভেন আমার ফটোগ্রাফি যেটা, সেটাও কিন্তু সেম। আমার অনলাইনের মাধ্যমে কিন্তু মানুষ আমাকে চিনতেছে, আমি মানে বেবি ফটোগ্রাফি করি, এটা মানুষ জানতেছে, রাইট? তো ওইটা কিন্তু অনলাইনের মাধ্যমেই হচ্ছে। ইটস নট লাইক যে হ্যাঁ আই হ্যাভ মাই ওন স্টুডিও এন্ড আই হ্যাভ মাই অফিস, বাট এটা তো এমন না যে মার্কেটিং বা প্রমোশন আমি এরকম করতেছি রাস্তা দিয়ে আমার সেটে যাচ্ছে যে ফানারমা স্টুডিও এখানে এখানে ঢুকে যাই, ঢুকে শুট করি। ইটস নট লাইক দ্যাট। তো পিপল নো মি থ্রু হচ্ছে Facebook and my pages, and so in that way Facebook or online platform has helped me out. And আমার কাছে মনে হয় ডিসঅ্যাডভান্টেজেস চাইতে অ্যাডভান্টেজেসটাই আমার কাছে বেশি আসছে, and I'm really glad about it. আমি নিজে তোমার ডিসঅ্যাডভান্টেজ ছিল, বাট আলহামদুলিল্লাহ দ্যাট আমার ক্ষেত্রে হয় না। আচ্ছা আপু, একটা মেয়ে হিসেবে কিন্তু মানে দেখা যায় যে ক্যারিয়ার পাথটা এতটা বেশি স্মুথ হয় না। মানে আমরা যদি আমাদের একটা মেল ডমিনেটিং সোসাইটির উপরে বেস করে বলি, সবার ক্ষেত্রে হয়তো না, অনেকেই আছে যারা ফুল সাপোর্টটা পায়, কোনো অবস্টেকলস থাকে না। বাট আপনার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জেস কি ছিল কিনা, যে একজন মেয়ে হিসেবে আপনি ফটোগ্রাফি করছেন, আবার ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করছেন, তো কোনো বাধা বিপত্তি কি ফেস করেছেন? অফকোর্স এই ক্ষেত্রে তো অনেক বেশি ফেস করেছি, বিকজ যখন থেকে আমি স্টার্ট করি বাংলাদেশে তো অনেক কম ফিমেল ফটোগ্রাফার। এন্ড যখন when I started 2014 এ অ্যাকচুয়ালি আমি স্টার্ট করি হচ্ছে আমি একটা মানে আমার কলেজের ফটোগ্রাফি একটা ইয়ে ছিল, আম, কি বলে জানি গ্রুপ, কি যেন বলে, একটা মানে কমিটি ছিল বা সামথিং ফটোগ্রাফি রিলেটেড। তো ওখান থেকে হচ্ছে আমি আমি ওখানে জয়েন হই, এন্ড ওখান থেকে আমি ফটোগ্রাফিতে এত ইন্টারেস্ট পাই। এন্ড তারপরে যেটা হয় যে ওখান থেকে আসতে যখন আমি চিন্তা করি যে আমি হচ্ছে এটা নিয়ে প্রফেশনালি কাজ করব, তখন দেখি যে ফিমেল ফটোগ্রাফারই নাই মার্কেটে, খুব কম। 2-3 জন ছিল, আমি আমার দেখা 3 জন ছিল, এন্ড তারপরে আমি নিজেকে দেখছি আর কি। তো যাই হোক, তো এইভাবে করে তো ফার্স্টের দিকে তো অফকোর্স নট ফ্যামিলি, নো ফ্যামিলি সাপোর্টেড মি। আমার না বাবার সাইডেরও কেউ না, আমার মায়ের সাইডেরও কেউ না, নো ওয়ান সাপোর্টেড মি লাইক দে ডু রাইট নাও। সো তখন একটু অনেক বেশি বাধা ছিল। এন্ড সোসাইটিরও অনেক বেশি প্রবলেম ছিল যে একটা মেয়ে মানুষ মেয়ে হয়ে কেন বিয়েতে যে ছবি তুলবে, বা মেয়ে মানুষ ছবি তুলবে, মেয়ে মানুষ ক্যামেরা নিয়ে কাজ করবে, ক্যামেরার মানে পিছনে কাজ করবে, মানে কেন, মানে কেমন জানি একটা ইয়ে করতো। বা এমনও কিছু হয়েছে যে কিছু ওয়েডিং এ গেলে আম, অনেক গেস্টরা তাকায় থাকতো যে একটা মেয়ে ছবি তুলতেছে, মেয়ে কি পারবে। কিছু মানুষ মনে করতো যে মেয়ে ছবি তুলতেছে মানে কি না কি, আর কিছু মানুষ মনে করতো যে মেয়ের হাতে ক্যামেরা মানে কি, মানে কেন, ওকে কে আনছে, কোথেকে আসছে, এরকম একটা ভাব, মানে এরকম একটা লুক দিত। বাট আলহামদুলিল্লাহ যে আস্তে আস্তে থিংস চেঞ্জ, অনেক বেশি চেঞ্জ হয়েছে, জেনারেশন চেঞ্জ হয়েছে। এন্ড এখন তো আলহামদুলিল্লাহ যে ওইভাবে কখনো বুলি হইতে হয়নি, আগে হয়েছে কিছু ইভেন্টসে, বাট এখন অনেক কিছুই চেঞ্জ হয়েছে। ফ্যামিলির মেন্টালিটি চেঞ্জ হয়েছে, সোসাইটির মেন্টালিটি চেঞ্জ হয়েছে। সোসাইটির জন্য ফ্যামিলিও মনে করতে যে হ্যাঁ ইটস নট ফর গার্লস, মেয়ে মানুষ কেন ফটোগ্রাফার হবে। বাট উই চেঞ্জ ইট, আমরা যারা বাংলাদেশি ফিমেল ফটোগ্রাফার আছি আমরা কিন্তু এটা চেঞ্জ করেছি। এন্ড তো তখন থেকে আর কি আমার কাজ করা এই পর্যন্ত।
আপু পরবর্তী যদি আমি বলি যে এখন অনেকেই কিন্তু নতুন ভাবে কাজ করছে, তাই না? মানে দেখা যাচ্ছে যে অনলাইনে অনলাইন পেজ হয়ে যাচ্ছে, অনেকেই ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে, অনেকেই হচ্ছে গিয়ে ছোটখাটো একটা ইনভেস্টমেন্ট দিয়ে হলো একটা অনলাইন পেজ, একটা ছোট বিজনেস স্টার্ট করছে। তো এই যে এত এত পেজ হয়ে যাচ্ছে, অবশ্যই অনেক কম্পিটিটিভ হয়ে যাচ্ছে মার্কেট। তো এই প্রসঙ্গে আপনি বলবেন। আপু বলছিলাম যে অনলাইনে একসাথে অনেক বেশি পেজ হয়ে যাচ্ছে, অনেকেই ইনফ্লুয়েন্সার শুরু করছেন, বা অনেকেই একটা ছোট ইনভেস্টমেন্ট দিয়ে হলেও একটা ছোট একটা অনলাইন বিজনেস স্টার্ট করছে। তো বেসিক্যালি কিন্তু অনলাইন মার্কেটটা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি আমি মনে করি কি যে যার মানে কারো জায়গা কেউ নিতে পারে না। অল্প ইনভেস্টমেন্ট নিয়ে যদি কেউ স্টার্ট করে এন্ড সে যদি ভালো করে, যদি তার মধ্যে ট্যালেন্ট থাকে বা তার মধ্যে ওই গুড কোয়ালিটি প্রোডাক্ট ওগুলো থাকে, তাহলে সে কিন্তু আমার থেকে অনেক বেশি রাইজ করতে পারবে আমার পরে এসে। তবে তাই বলে যে আমি পিছায় যাবো এমন কিন্তু না, কেউ কিন্তু কখনো কারো জায়গা নিতে পারে না। অফকোর্স সে যদি ভালো করে, সে তার যোগ্যতায় ভালো করতেছে, এন্ড যদি আমি পিছিয়ে যাই তার থেকে, সেক্ষেত্রে মেবি আমার ল্যাকিংস আছে যে আমি পিছিয়ে গিয়েছি বা সামথিং, বা সে আমার থেকে চলে গিয়েছে উপরে। এটা আমি না কখনোই কাউকে কম্পিটিটর বা কখনো কম্পিটিটিভ মনে করি নাই কখনো। বিকজ আমি অলওয়েজ একটা জিনিস মনে করি যে আমার জায়গা আমার কাছে, আমার ক্লায়েন্ট কিন্তু আমার কাছেই আসবে। আমি যে সার্ভিসটা দিব ওই সেম সার্ভিস কিন্তু কেউ দিতে পারবে না। এন্ড উনি যে সার্ভিসটা দিবে আমার কম্পিটিটর বা সামথিং, সেটা কিন্তু আবার আমি দিতে পারবো না। তো আমার কাজ যারা পছন্দ করে বা আমার প্রোডাক্ট যারা পছন্দ করে, আমার ফটোগ্রাফি যারা পছন্দ করে, তাদের কিন্তু দে হ্যাভ টু কাম টু মি। ওরা কিন্তু ওনার কাছে যে ওই ইয়েটা চেলেও পাবে না। সো এই জন্য কম্পিটিটর আমার কাছে ম্যাটার করে না অ্যাকচুয়ালি। যে ইটস ট্রু, আসলে সবার কাজের মধ্যে একটা মানে ইউনিক থাকে, তাই না? যে সবাই সবার মতো কাজ করে, কারোর সাথে কারো আসলে কম্পেয়ার করা যায় না। আপু এক্ষেত্রে আমি একটা বলবো যে এখন দেখা যায় যে স্কুল কলেজের অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু অনলাইনে এসে হচ্ছে ব্লগার হয়ে যাচ্ছে, বা ছোট ছোট ভিডিও করে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে, বা টিকটকার হয়ে যাচ্ছে। তো যেটা হয়তো আমাদের টাইমে আমরা কখনো চিন্তাও করিনি যে এত ছোট বয়সে আমরা মানে একটা ফেম পাবো, এরকম রাতারাতি একটা ভিডিও করে পপুলার হয়ে যাব। সো এই জিনিসটাকে আপনি কি সাপোর্ট করেন নাকি সাপোর্ট করবেন না? বিকজ রিসেন্টলি আমি যেটা দেখলাম, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো? শুনতে পাচ্ছি আপু। আচ্ছা। তো আমি এটা সাপোর্ট করি না। কেন করি না আমি বলি, আই হ্যাভ আ লজিক। যারা হচ্ছে, যাদের হচ্ছে এখন ধরেন আহ পড়ালেখার বয়স, লাইক কোন বয়সটার কথা বলছি, এখনো যারা ভার্সিটি উঠে নাই, স্কুলে পড়ছে বা কলেজে পড়ছে, ওরা কিন্তু অনেক বেশি ছোট। হ্যাঁ, এদের মধ্যে কিন্তু সবার না ওইরকম নলেজ এখনো আসে নাই যে হোয়াট ফেম ইজ, এন্ড বা ফেমটাকে কিভাবে কাজে লাগাইতে হবে, এটা কিন্তু সবাই পারে না। আর ওই বয়সটাই তো কম, ও কিভাবে পারবে? তো আমি যেটা রিসেন্টলি দেখলাম যে টিকটক থেকে বা হচ্ছে ইনস্টাগ্রাম ব্লগিং করে, ব্লগিং থেকে, যেটা বলি ব্লগিং থেকে ওরকম আসলে কোনো ফেম মানে অনেক তাড়াতাড়ি আসে না। ইটস ভেরি হার্ড জব। ব্লগিং ইজ আ ভেরি হার্ড জব, ইটস নট দ্যাট ইজি। বাট টিকটক ইজ, বিকজ জাস্ট একটা মানে ভিডিও তো করলাম 15 সেকেন্ডের। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ইটস টাফ, বাট বেশিরভাগ আমি যেটা দেখলাম, যেটার জন্য আমি না বললাম, সেটা কারণটা হচ্ছে যে যাদের এখন পড়াশোনা করার বয়স, তারা দেখতেছি যে টিকটকে কিছুদিনের জন্য এসে ফেম পেয়ে তারা সবকিছু বাদ দিয়ে দিতেছে। তারা মনে করতেছে যে আমার আর কিছু লাগবে না, দিস ইজ মাই লাইফ, দিস ইজ মাই ক্যারিয়ার, বাট টিকটক ক্যান নেভার বি এনিওয়ানস ক্যারিয়ার। আমার কেন জানি না, আই ডোন্ট হেট টিকটক অর টিকটকার্স, আই রিয়েলি রেসপেক্ট অল অফ দেম। বাট কিছু কম এজ, কিছু চিলড্রেন এই ইরার, তারা হচ্ছে রাতারাতি একটা ভিডিও করে ভাইরাল হয়ে যাচ্ছে, এন্ড দেন তাদের অ্যাটিটিউড অনেক বেড়ে যাচ্ছে। তারা হচ্ছে অনেক বছর যারা কাজ করে ও, আবার কিছু ব্র্যান্ডেরও দোষ আছে যে তারা হচ্ছে জানে না হু টু প্রমোট, হু টু গো টু ফর দেয়ার প্রমোশন, রাইট? বাট তারা কি করতেছে যে তারা জাস্ট সবাইকে বাদ দিয়ে টিকটকার দিয়ে প্রমোশন করছে, কারণ বিকজ অফ দ্য ভিউজ। বাট তারা বুঝতেছে না যে তাদের ভিউজ এর লেভেলটা কোথায়, তাদের ভিউজ তাদেরটা কারা দেখে, তাদেরটা তাদের সমান মানুষজনই দেখতেছে, বা
একটা ইয়াং জেনারেশনের মানুষই দেখতেছে, রাইট? তো তাদেরকে দিয়ে কেন বিজনেস প্রমোশন করাবো? কয়জন হচ্ছে তাদের টিকটক ভিডিও দেখে তাদের প্রোডাক্ট কিনবে, রাইট? আপনি বলেন। সো মানে আর এইগুলোর জন্য কিছু ব্র্যান্ড তাদেরকে এতটা সাপোর্ট করতেছে, এটার জন্য তারা মনে করতেছে যে দিস ইজ দেয়ার লাইফ, মানে ওরা অনেক সাকসেসফুল, আমি অনেক সাকসেসফুল, মানে আমি ইউ আর ইউ, এরকম একটা অ্যাটিটিউড এই বয়সে চলে আসছে। তো দিস ইজ ভেরি ওয়ার্নিং ফর দেয়ার ফিউচার। তারা কিন্তু তাদের ফিউচারে হোয়াট দ্য রিয়েল স্ট্রাগল ইজ এটা কিন্তু বুঝতেছে না। যে স্ট্রাগল করে আমরা আসছি এই পর্যন্ত, তারা কিন্তু রিয়েল স্ট্রাগল বুঝতেছে না। তাদের কাছে স্ট্রাগল মানে হচ্ছে যে 15 সেকেন্ডের এই ভিডিওটা বানানো, কিভাবে ওর চাইতে বেটার করা যায়, কিভাবে আমার ভিউজটা বাড়বে, এইটা। বাট দিস ইজ নট আ ক্যারিয়ার, বা দিস ইজ নট আ ফিউচার, দিস ক্যান নেভার বি আ ফিউচার। সো এইটা করে আমার, এই জন্য আমি সাপোর্ট করি না, বিকজ দিস ইজ ক্লিয়ারলি আমাদের এই জেনারেশনটাকে নষ্ট করতেছে। এন্ড নট এভরিওয়ান ইজ ডুইং গুড ফ্রম হিয়ার, বাট ব্যাড থিংটাই বেশি আসতেছে। বাট হ্যাঁ, কিছু মানুষ খুবই ভালো করতেছে, বাট ব্যাডটাই বেশি করতেছে। সো এইভাবে, এটার জন্য আমি টিকটকটাকে সাপোর্ট করি না, জাস্ট বিকজ অফ এটা আমাদের জেনারেশনের কিছু ছেলে মেয়েদেরকে খুব নষ্ট করে দিচ্ছে, খুব বাজে করে দিচ্ছে, তাদের চিন্তা ভাবনাকেও চেঞ্জ করে দিচ্ছে। তারা আগে মানে পড়ালেখা করে কি কিছু একটা হবে এটা চিন্তা করার আগে তারা ফেম পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন এই ফেম দিয়ে সারা জীবন আমরা কাটাই ফেলতে পারবো, এই ফেম দিয়ে তো আমি এই ব্র্যান্ড প্রমোশন করবো, ওই ব্র্যান্ড প্রমোশন করবো, বাস এই টাকা পয়সা দিয়ে চলে যাবে, আর আমার পড়াশোনা দরকার নেই। এরকম মানে এরকম একটা থিঙ্কিংটা চলে আসছে। আই টোটালি এগ্রি আপু আপনার সাথে, কারণ আমাদের কিন্তু ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমরা পড়াশোনা করবো, দেন আফটার দ্য পড়াশোনার সাথে যদি আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি কিছু করি, তাতেও আমাদের অনেক শান্তিং খেতে হতো বাসায়, রাইট? বাট এখন আমি মানে ছোটদের উদ্দেশ্যে আমার কাছে মনে হয় যেটা জিনিসটা, যে জিনিসটা আমি রাতারাতি পেয়ে যাই সেই জিনিসটা কিন্তু আসলে খুবই শর্ট টার্ম। আবার যে জিনিসটা আমি মানে বছরের পর বছর স্ট্রাগল করে তারপরে আমি অ্যাচিভ করছি, ওটার রেসপেক্ট, ওটার গুডউইল কিন্তু আসলে টোটালি ডিফারেন্ট হয়, মানে এটা আমার মতামত। আসলে ছোট থাকতে আমার কাছে দেখি যে প্যারেন্টস আসলে বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে, বাচ্চারা প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামিয়ে নিচ্ছে, একটা টুকটাক ভিডিও করে ফেলছে, তো জিনিসটা আসলে একদম পান্তা ভাত টাইপের হয়ে গেছে। তো আই ডোন্ট থিঙ্ক যে এই জিনিসটা আসলে মানে লং টার্মের জন্য আসলে রান করা উচিত। আপু আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা বলবো সেটা হচ্ছে, আহ, আপনি আমাদের সবার কাছে কিন্তু একটা রাইজিং স্টার, রাইট? মানে একজন আইডল, মানে এত ইয়াং এজে আপনি মাশাআল্লাহ অনেকটুকু এগিয়ে গেছেন। বাট কখনো কিরকম হয় না, মানে লাইফে তো আপস এন্ড ডাউনস চলে, সো কখনো কি হয় না যে একটু ডাউন স্টেজ যাচ্ছে, মেন্টালি অনেক আপসেট, বা ফ্যামিলি সাপোর্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে আমার কাছে মনে হয় ফিজিক্যাল সাপোর্টের থেকেও মেন্টাল সাপোর্টটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এরকম টাইম গিয়েছিল কিনা যে যখন আপনার হয়তো একটু ড্রপ ডাউন যাচ্ছে বা মেন্টালি আপনি ফ্রাস্ট্রেটেড ছিলেন, তো ওই টাইমটা কিভাবে ওভারকাম করেছেন? কথা বলতে লাস্ট ইয়ারে আমি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম একটা টাইমে গিয়ে, যখন যখন করোনাটা ফার্স্ট টাইম আসে, আমরা কিন্তু এটার সাথে ফ্যামিলিয়ার না, রাইট? তো আমি না বুঝতে পারি নাই যে দিস থিং উইল লাস্ট সো লং। সো দেখা গেছে যে আমার তো একটা অফিসের পিছনে একটা খরচ আছে, আই পে মাই বিলস, আমার অফিসের বিলস, স্টাফ বিলস এন্ড এভরিথিং, যা যা লাগে। আমার বুটিকের জন্য যে ইনভেস্ট করেছিলাম সেগুলোও তো আমার উঠাইতে হবে। তো দেখা গেল যে লকডাউনের পর লকডাউন যখন পুরো বছরটাই অলমোস্ট লকডাউন গেল, তো আমি মাঝামাঝি টাইমে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম যে আচ্ছা যা রাখছিলাম সেটা তো আমার সবকিছু, সবাইকে বেতন ভাড়া, বিলস, অফিস খরচ, অফিস ভাড়া সব দিয়ে চলে যাচ্ছে আমার টাকা পয়সা। তো কি করবো, একটা টাইমে যে এরকম একটা থিঙ্কিং চলে আসে। তো পরে যে যেটা করলাম, আই শেয়ারড উইথ মাই ফাদার, এন্ড আলহামদুলিল্লাহ দ্যাট উনি এতটা কাইন্ড, হি ইজ ভেরি কাইন্ড এন্ড হি লাভস মি সো মাচ, যে সে আমাকে যতটুকু ফিনান্সিয়াল সাপোর্ট আমার লেগেছে, মাই ফাদার হেল্প মি আউট। সে আমাকে পুরোপুরি সাপোর্ট দিয়েছে। আমার বাবা আমাকে আমার অফিসের বিল পর্যন্ত আমার বাবা পে করেছে এই কোভিড টাইমে, যখন আমি পুরোপুরি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম, বিকজ লাস্টের দিকে দেখা যাচ্ছে যে এত মাস কোনো কাজ না করে বা কোনো ইনকাম না করে, তখন আমার বুটিকটাও অফ ছিল, সবকিছু করে আমার তখন কারখানা ছিল না, আই হ্যাড টু পে দ্যাট বিলস টু। কারণ হঠাৎ করে তো আমি আমার কর্মচারী বা আমার কাজ করছি কেউ একজন আমার জন্য, তার তো আমার দ্বারাই তার টাকাটা যাচ্ছে, আমার তো তাকে পে করতে হবে, রাইট? তো দেখা যাচ্ছে যে আমার তাকে পে করার জন্য আমার ফাদারের হেল্প নিতে হয়েছে, এন্ড মাই ফাদার হেল্প মি আউট, এন্ড এইভাবে করে আমি ওভারকাম করি, এন্ড দেন আস্তে আস্তে তো সব ঠিক হয়, এন্ড মোটামুটি কোভিডটা একটু
কমে যায় তখন আবার কাজ স্টার্ট হয় এন্ড তারপরে হচ্ছে এখন তো আবার আমরা ওই সিচুয়েশনে মনে হয় চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ যে এখন আগে থেকে গত বছর থেকে এখন অনেক বেটার করতেছি, এখন আলহামদুলিল্লাহ যে সবকিছু এখন অনেকটাই নর্মাল হয়ে এসেছে। আমাদের সবারই এটাই উইশ থাকবে যে খুব তাড়াতাড়ি আমরা যেন একটা নর্মাল লাইফে আবার ব্যাক করতে পারি। আপু, আপনি টোটালি দুইটা ডিফারেন্ট ক্যাটাগরিতে কাজ করছেন, একদিকে ফটোগ্রাফি, অন্যদিকে একটা ক্লোদিং, সো এই দুইটা জিনিস ব্যালেন্স কিভাবে করছেন? দুটা জিনিস ম্যানেজ করতে একটু কষ্ট হয়ে যায়, বিকজ দেখা যায় যে আজকে শুট আছে এন্ড দেখা যাচ্ছে যে আজকে আমার বিজনেসে লাইভও আছে, যেহেতু এখন লাইভ করেই হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে লাইভটাই বেশি ইম্পর্টেন্ট। তো দেখা যায় যে তখন আমার আবার এই বিজনেসটা একদিনের জন্য আবার একটু স্কিপ করতে হয়, বা আমার টিম মেম্বার কাউকে দিয়ে কেউ তো আর লাইভ করে দিতে পারবে না, তো যতটুকু তারা হচ্ছে যতটা অর্ডার আসে তারা দেখা যাচ্ছে যে অর্ডার টর্ডার তারা কাজ করতেছে এন্ড আমি এখান থেকে শুটের কাজটা করতেছি, বা আমার এডিটিং এর বা ছবি ডেলিভারি কাজ আছে আমি সেগুলো করতেছি। তো আমার টিম হেল্প করে এন্ড আমি মাঝে মাঝে ট্রাই করি যে আমি তাদেরকে হেল্প করতে, এন্ড লাইভ বা মানে কোন স্টক আউট হয়ে গিয়েছে স্টক আনা বা লাইভ করা এই কাজগুলো আমাকে করতে হয়। তো দেখা যায় যখন আমার রেগুলার শুট থাকে তখন আবার দেখা যায় যে আমার স্টক আটকায় যে আমি আনতে পারি না। তো এইভাবে করে একটু ক্ল্যাশ তো হয়েই যায়, বাট দেন এগেইন আমি আবার ওটাকে ওভারকাম করে ফেলি কোনোভাবে, এখানে হয়তো একটু টাইম বেশি দিচ্ছি, ওখানে একটু টাইম কম দিচ্ছি, এরকম করে হচ্ছে ম্যানেজ করেই ফেলি। এখন আর কি অভ্যাস হয়ে গেছে এটা করতে। আপু, কিছু কমেন্ট করতে চাই, আপনার অনেক ভালো ভালো কমেন্ট এসেছে। রেদওয়ান আহমেদ লিখেছে, ফারহানা রহমান ফটোগ্রাফি রিয়েলি, আপনার ফটোগ্রাফি গুলো জোস, বেস্ট অফ লাক। মনোজ লিখেছে, ফটোগ্রাফি ইজ ভেরি গুড। ইতুল তানিয়া লিখেছে, গুড টু সি ইউ বোথ। আপু, পরে যদি পরের কোশ্চেনে যাই, আমি জানি যে আপনি খুবই রেসপন্সিবল এন্ড সেন্সিবল একটা মেয়ে, আমি যতটুকু আপনার প্রোফাইল দেখি বা সামথিং। তো ওয়ার্কিং লাইফ টোটালি ডিফারেন্ট, আমার পার্সোনাল লাইফ টোটালি ডিফারেন্ট, ফ্যামিলি লাইফ টোটালি ডিফারেন্ট। তো তিনটা লাইফকে ব্যালেন্স করা কি খুব টাফ হয়ে যায়, নাকি মডারেট ভাবে মানিয়ে নিতে পারেন? অফকোর্স একটু কিন্তু টাফ হয়ে যায়, যেমন আমি এখন সকাল 10টায় অফিসে আসি, দো এটা আমার নিজের অফিস, এমন না যে আমি কারো আন্ডারে জব করতেছি যে আমাকে টাইমলি প্রেজেন্ট থাকতে হবে। আমার নিজের অফিস, বাট আমি আমার রুটিনটা এমন ভাবে মেইনটেইন করতেছি যে আমি 10টা বাজে আমার অফিসে ঢুকি এন্ড রাত 11টায় আমি বাসায় যাই। বাসায় যে হচ্ছে টায়ার্ড থাকি এন্ড দেন হচ্ছে ঘুম চলে আসে, ঘুমাই যায়, ফ্যামিলি টাইম দেওয়াটা খুবই বেশি ইয়ে হয়ে যায়, টাফ হয়ে যায়। বাট আমি কি করি, মাঝে মাঝে দেখা যায় যে দিনে সারাদিনের মাঝখানে কোনো একটা হয়তো 2-3 ঘন্টা আমার কোনো কাজ নাই, একটা ফ্রি টাইম আছে, তখন আমি ওই টাইমটা বাসায় চলে যাই, বাসায় একটু টাইম দিই, বা মাঝে মাঝে আম্মুর সাথে বের হলাম, বা আমার ছোট বোন বা আমার ভাই ওদের সাথে বের হলাম। এরকম করে করে দেখা যাচ্ছে কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে আমার ফ্যামিলিকে এভাবে করে টাইম দিই, বিকজ ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট, রাইট? সো আর ফ্রাইডেতে সবাই তো ফ্রাইডেতে ছুটি পায়, বাট আমার ফ্রাইডেতে সবচেয়ে বেশি কাজ থাকে, এন্ড ফ্রাইডেতে আমি কোনোভাবে আমার ফ্যামিলির কোনো ফাংশনও অ্যাটেন্ড করতে পারি না, আমার জন্য অনেক টাফ হয়ে যায়। বিকজ ফ্রাইডেতে শুট বেশি থাকে, ফ্রাইডে এন্ড স্যাটারডে যেহেতু ইয়ে থাকে, সবার একটু ছুটি থাকে, সো দেখা যায় যে বেশিরভাগ আমি যেহেতু বেবি শুটটা বেশি করি, তো বেবি শুটের বেবিদের ফাদাররা বাসায় থাকে, সো মাদাররা বেবি নিয়ে আমার স্টুডিওতে আসতে পারে। সো এটার জন্য শুক্রবার আর শনিবারটা লাইক উইকেন্ড গুলাতে আমার আর কি বেশি টাফ হয়ে যায়, তখন হচ্ছে যে টাইমে আমার ফ্যামিলি হয়তো বা কোনো প্ল্যান করেছে কিছু করার জন্য বা কোথাও যাওয়ার জন্য, ওই টাইমটা আমার দেখা যায় যে আমি তাদেরকে টাইম দিতে পারতেছি না, এভাবে করে একটু প্রবলেম হয়ে যায়। বাট এগেইন আমি আবার কভার করে ফেলি পরে কোনো একটা দিন তাদের সাথে কাটাই আর কি। আপু, আমি অলওয়েজ আপনার বেবি শুট গুলো দেখি, মানে দিস আর মাশাআল্লাহ, মানে বাচ্চাগুলোকে দেখলে আমার মনে হয় যে কিসি কা নজর না লাগে, আমি নিজেই বলি বারবার, খুব কিউট হয় মাশাআল্লাহ। মানে বোঝা যায় না যে আগে আমরা বাইরের কান্ট্রির ফটো বা বেবি ফটোশুট গুলো দেখতাম যে এত কিউট, এত সুন্দর একটা স্টুডিও, এত সুন্দর সেট। তো আসলে কম্পেয়ার করলে খুব ভালো লাগে যে বাংলাদেশেও এখনো মানে এখন বেবি শুটদের জন্য এরকম হচ্ছে। আপু, পরবর্তী কথা যদি বলি যে মাশাআল্লাহ আপনি একটা ইয়ং স্টেজে আছেন, সো নেক্সট 10 ইয়ার্স বা যদি 5 ইয়ার্সও বলি, নিজের গোলটাকে কোথায় স্টপ করতে চান? আর মানে অবশ্যই গোল আমাদের আকাশ ছোঁয়া পর্যন্ত থাকা উচিত, বাট নিজেকে আসলে কোথায় দেখতে চান? অ্যাকচুয়ালি আমি নিজেকে না এখন আর আম, আলহামদুলিল্লাহ এখন যেখানে আছি আমি এই অবস্থাটাই ধরে রাখতে চাই। আমি চাই না যে আমি একদম মানে আই উইল বি দ্য টপেস্ট ওয়ান, ট্রাস্ট মি আমি এটা চাই না, বাট আমি চাই দ্য পজিশন দ্যাট আই এম ইন রাইট হিয়ার
আমি চাই যে আমি যাতে এই পজিশনে এতগুলো মানুষের ভালোবাসা নিয়ে যাতে এইভাবে সারা জীবন থাকতে চাই, বিকজ অনেক টপে উঠে গিয়ে আমার মতো অহংকার চলে আসা বা হচ্ছে আমি চেঞ্জ হয়ে যাওয়া, যেটা মানুষ বলে যে অনেক বেশি কেউ সাকসেসফুল হয়ে গেলে হচ্ছে তার মধ্যে অনেক চেঞ্জেস চলে আসে, সেটা হয় ওটা হয়, তখন দেখা যাবে যে আমার প্রতি মানুষের ভালোবাসাটা কমে যাবে। হ্যাঁ, আই উইল বি সাকসেসফুল মোর, আই will be earning money more, but I don't want to lose my clients, lose the love of the clients যারা হচ্ছে আমাকে অনেক বেশি ভালোবাসে। So of course যে এখন থেকে আমি আরো বেটার করতে চাই, বাট নট দ্যাট মাচ যে হচ্ছে আমার মানে কোয়ান্টিটি, আই লাইক হচ্ছে কোয়ান্টিটি আমি চাই না। সো ইন দ্যাট কেস আমি চাই যে আমি যে পজিশনে আছি আমি এটা হোল্ড করে রাখতে, সো দ্যাট পিপল লাভ মি দ্য ওয়ে দে ডু। ইটস অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় আসলে দিন শেষে ইনার স্যাটিসফ্যাকশনটা আসলে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আপু, নেক্সট একটা প্রশ্ন করি যে আপনি এন্টারপ্রেনার হিসেবে কাজ করছেন, আপনি ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করছেন। ফার্স্ট থিং, আপনি কোনটা আসলে বেশি এনজয় করেন? আর যারা হচ্ছে ধরেন নিউ কামার, যারা ইনফ্লুয়েন্সার হিসেবেই তাদের ক্যারিয়ারটাকে সেট আপ করতে চাচ্ছে, তো তাদেরকে আপনি কি সাপোর্ট করবেন কিনা যে এটা ক্যারিয়ার গোল কতটুকু ফ্রুটফুল হতে পারে ফর ফিউচার? কোন বিষয়টা কথা বলছি, ইনফ্লুয়েন্সারের বিষয়টা? জি আপু, ইনফ্লুয়েন্সারের রোলটা। এখন হচ্ছে ইনস্টাগ্রামে জাস্ট প্রোফাইল ওপেন করে জাস্ট ব্লগার, দিস ইজ লাইক ইনসেন। হ্যাঁ, একটা মানে ব্লগিং বা ইনফ্লুয়েন্সার যে জিনিস ব্যাপারটা, দিস ইজ ভেরি টাফ জব। মানুষ মনে করে যে ব্লগিং ইজ রিয়েলি ইজি জব, জাস্ট ইনস্টাগ্রাম ওপেন করে দিলাম, প্রতিদিন পিকচার আপলোড করলাম, বাইরে যাচ্ছি ওখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, পিকচার তুলতেছি আপলোড করতেছি, এন্ড প্রোফাইলে জাস্ট লিখে দিলাম যে ব্লগার। দ্যাটস নট অ্যাকচুয়ালি হোয়াট ব্লগিং ইজ। সো যারা নতুন আসতেছে আমি তাদেরকে বলবো যে অনেক বেশি জ্ঞান নিয়ে ব্লগিং আসতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট knowledge about brands, about product, about everything you need to work with, right? So যারা নিউ কামার আছে অফকোর্স কাজ করবেন, বাট আমি বলবো যে একটা এজে আসার পরে যারা হচ্ছে টিকটক থেকে ধরেন মাত্র ইন্টারে পড়তেছে বা হচ্ছে এখনো এসএসসিও দেয় নাই, তারা হচ্ছে টিকটকে কিছু ফেম পেয়ে তারা ইনস্টাগ্রামে এসে তারা নিজেকে ব্লগার দাবি করতেছে, জাস্ট বিকজ তারা হচ্ছে কিছু ড্রেস পরে ছবি তুলে আপলোড করে ফেলতেছে। দ্যাট ইজ নট a ব্লগিং থিং। You need to have much knowledge about blogging, about blogger and influencer. And influencer অনেক বড় একটা ব্যাপার। আমি নিজেকে ইনফ্লুয়েন্সার বলে দাবি করার মতো মনে হয় না যে এখনো আমার মানে আমাকে I have to go very far to claim myself as an influencer. Blogging, as a blogger, I can say that I am a blogger because I do blogging on Instagram and I work really hard for that. এত কিছু করার মাঝখানে ইনস্টাগ্রামের জন্য কাজ করা বা ব্র্যান্ড নিয়ে কাজ করা বা একটা ব্র্যান্ডের জন্য নিজের একটা ভিডিও বানানো ইজ রিয়েলি টাফ এতগুলো কাজের ভিতরে। বাট ব্লগিং ইজ সামথিং ফর মি ইজ রিয়েলি ফান, আই গেট ফান ফ্রম ইট। আমার নিজের জন্য ভিডিও বানাতে ভালো লাগে, আমার ব্র্যান্ড নিয়ে কাজ করতে ভালো লাগে বা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট প্রমোশন করতে আমার ভালো লাগে। দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ নট মাই ক্যারিয়ার অর সামথিং, দ্যাট ইজ সামথিং দ্যাট আই লাইক টু ডু, আই লাভ টু ডু, আমার ভালো লাগে। বাট আমি যারা নিউ কামার তাদের জন্য বলবো যে ইউ নিড টু হ্যাভ সাম নলেজ বিফোর before calling yourself a blogger or an influencer, and an influencer is a big thing. So একটু নলেজ নিয়ে কাজ করলে বেটার আর কি। এই তো এক্ষেত্রে আমি আসলে বলবো যে অনলাইন প্ল্যাটফর্মটা আসলে সবার জন্য কম্পিটিটিভ। যারা ব্লগার, নতুন নতুন অনেক ব্লগার আসতেছে, একজনকে টপকিয়ে আরেকজনের ভিডিও ভালো লেগে যাচ্ছে, আমরা কিন্তু পিছনের জনকে ভুলে যাচ্ছি। তো জায়গাটা গ্র্যাব করতে না পারলে আসলে কেউই আসলে সার্ভাইভ করতে পারবে না এই প্ল্যাটফর্মটাতে, আমার যেটা মনে হয়। আপু, আমি মোটামুটি আমাদের ফর্মাল ইন্টারভিউ শেষ করে ফেলেছি। আমি জাস্ট একটা ইনফর্মাল সাইডে চলে যেতে চাই, সেটা হচ্ছে কি জাস্ট কুইক একটা র্যাপিড ফায়ার রাউন্ড, খুবই ছোট ছোট কিছু প্রশ্ন, আপনি জাস্ট শর্টকাট কিছু অ্যান্সার দিয়ে দিবেন। রেডি? আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন ইজ, যে স্বপ্নটা আপনার এখনো পূরণ হয়নি। মানে আমি জাস্ট একটা অ্যান্সার দিব। Answer. একটা অ্যান্সার। আলহামদুলিল্লাহ সব স্বপ্ন পূরণ হয়েছে। ওয়াও, এই ওর অ্যান্সারটা মনে হয় সবাই দিতে চায় বাট পারে না, বাট আলহামদুলিল্লাহ।
আচ্ছা আপু, পরের প্রশ্ন চলে যাব। ফেভারিট প্লেস, খুব কোন জায়গাটা খুব পছন্দ? ফেভারিট জায়গা। ফেভারিট প্লেস কি ভিজিট করার জন্য নাকি টু লিভ? আহ, আপনি দুইটাই বলতে পারেন, যেখানে আপনি হয়তো পুরো আলটিমেটলি বাকি জীবন পার করে দিতে চান, আর যে জায়গাটাতে গেলে আপনার অনেক ফ্রেশ ফিল হয় সেরকম। প্লেস আই লাভ মাই কান্ট্রি। সো এমন না যে আমার অ্যাব্রোডে কোনো কান্ট্রি পছন্দ যেখানে যে আই ক্যান স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ, বিকজ মাই ক্যারিয়ার ইজ হিয়ার এন্ড আমার এই কান্ট্রিটাই খুব পছন্দ। এন্ড আমার ফেভারিট প্লেস হচ্ছে বাংলাদেশের সব জায়গায় আমার অনেক ফেভারিট। সো আমার কান্ট্রি ও, যেটা ফেভারিট প্লেস তার কোনোটা নাই। হ্যাঁ, ভিজিট করতে গেলে বা ট্যুরে গিয়ে যেতে চাইলে আই হ্যাভ সাম প্লেসেস যেটা আমার খুব পছন্দ, লাইক মালদ্বীপস, তারপর হচ্ছে আপনার আমার সবচেয়ে বেশি পছন্দ যেটা হচ্ছে বোরা বোরা। আমার খুব ভালো লাগে এই প্লেসটা। আমার খুব ইচ্ছা আছে যে কখনো মানে আমি যদি পারি আমার নিজের অ্যাবিলিটিতে আমি ওখানে যাবো। এই তো। ইনশাল্লাহ সেই স্বপ্ন তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। আপু, ধরেন আপনাকে কোনো ব্র্যান্ড তার প্রোডাক্ট প্রমোট করতে বলেছে, যেখানে আপনার সাথে একজন মেল মডেল বা ইনফ্লুয়েন্সার বলি বা ব্লগার বলি নেওয়া হবে। তো আপনি আপনার পাশে কোন মেল মডেলকে পছন্দ করবেন, বা কো আর্টিস্ট হিসেবে কার সাথে আপনি কমফোর্ট ফিল করবেন, বা কাকে আপনি মন থেকে চাচ্ছেন, উইশ করছেন যে আপনার সাথে প্রমোট করতে পারবেন? অ্যাকচুয়ালি আমি কখনো ব্র্যান্ডে শুট করি না, লাইক কোনো ব্র্যান্ডের জন্য হচ্ছে অ্যাজ আ মডেল শুট করি না। আমি নিজের ছবি নিজেই তুলি, যেহেতু ব্লগিং করি। সো ব্লগার হিসাবে নিজের ছবি নিজের ইয়ে দিয়ে তুলি, বাট কখনো এরকম হয় নাই যে কোনো ব্র্যান্ডের জন্য কোনো প্রফেশনাল একটা সেটআপে যে নিজে শুট করাচ্ছি কোনো ফটোগ্রাফার দিয়ে, বা যেখানে হচ্ছে কোনো কো আর্টিস্ট বা কো ওয়ার্কার আছে বা কো মডেল আছে কেউ আছে, এরকম কখনো হয়নি। তো ওইভাবে কখনো ভাবি নাই যে এটা কিভাবে করে হয় যে আমি কোনো মেল মডেলকে চুজ করবো যার সাথে আমি কাজ করতে পারবো, বিকজ এরকম কখনো সময় আসে না। আর আমার আসলে আমার লাইফটা এতটা বিজি যে আমি তেমন ভাবে কাউকে চিনি না যে কোন মডেল হচ্ছে এভাবে করে কাজ করে বা এত বেটার হবে আমার জন্য বা আমি কাউকে পছন্দ করব, এরকম কখনো আর কি হয়নি। তো এটা আমি অ্যান্সার দিতে পারতেছি না। ঠিক আছে আপু, নেক্সট কোশ্চেনে চলে যাই। খুব কাছের মানুষ, মানে যা মন খারাপ থাকলে, মন ভালো থাকলে যার কথাই ফার্স্টে মনে পড়ে। খুব কাছের মানুষ কি? খুব হ্যাপি থাকলে বা খুব স্যাড হয়ে গেল, যার কথা ফার্স্টেই মাথায় আসে। আপু বুঝতে পারতেছি না আপনার কথাটা, কেটে কেটে আসতেছে। আপু, এমন একজন মানুষ, মানে যার সাথে হয়তো আপনি সবকিছু শেয়ার করেন, বা কোন একটা বিপদে পড়ে গেলেন, বা খুব ভালো একটা নিউজ পেলেন যেটা সবার আগে তার সাথে শেয়ার করতে হবে, এরকম কারোর নাম যেটা আমার প্রথমেই মাথায় আসে। আমার আমার লাইফে যাই ঘটে বা যাই হয় না কেন, আমার আমার আম্মু আর কি সব কিছুতে মানে আমি সব পরিস্থিতি তাকে বলি। আর আমার আব্বুর সাথে আমি কেমন জানি আমি সবকিছু আমার আব্বু আম্মুর সাথে শেয়ার করে ফেলি। আমার তেমন কোনো ভালো ফ্রেন্ড নাই। তো দেখা যায় যে আমি সবকিছু আব্বু আম্মুর সাথে শেয়ার করি। অ্যান্ড যদি কিছু সেন্সিটিভ ইস্যুস থাকে যেটা বাবা মার সাথে শেয়ার করা যায় না, সেক্ষেত্রে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করি আর কি। বাট নাম ডিসক্লোজ করতে পারবো না। নাম বললে চাকরি থাকবে না। আচ্ছা আপু, আমরা র্যাপিড ফায়ার রাউন্ডের সাথে একদম শেষ। আমি সব গেস্টকে আপু লাস্টে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে হোয়াট ইজ লাইফ? আপনি লাইফকে খুব ছোট কিছু ওয়ার্ড দিয়ে কিভাবে ডিফাইন করবেন? আপু বলছি যে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ লাইফ, আপনি খুব স্পেসিফিক শর্ট একটা অ্যান্সারে কিভাবে লাইফের একটা ডেফিনেশন দিবেন? লাইফটা অনেক সুন্দর একটা জিনিস। লাইফ ইজ ভেরি বিউটিফুল ইফ ইউ ক্যান ডু সামথিং গুড ইন ইয়োর লাইফ। যখনই আপনি অনেক বেটার কিছু করবেন, সবচেয়ে বড় কথা যে লাইফটা কখন মনে হবে যে অনেক বেটার, আমি অনেক ভালো আছি, বা লাইফটাকে খুব এনজয়েবল মনে হবে যখন ইউ গেট দ্য থিংস দ্যাট ইউ ওয়ান্ট এন্ড ইউ ওয়ার্ক হার্ড ফর ইট এন্ড ইউ আর্ন ইট। যখন এই যে একটা লাইফ থেকে যে একটা পাওয়া, লাইক মানুষের সাপোর্ট, ভালোবাসা, যেটা আমার হয় আলহামদুলিল্লাহ। আমি এমন কিছু ক্লায়েন্ট পাইছি থ্রু ফটোগ্রাফি, বেবি ফটোগ্রাফি করে আমি কিছু ক্লায়েন্ট এমন পেয়েছি যে দে আর লাইক মাই মানে ট্রু সোল সিস্টার। এরকম এত ভালোবাসে আমাকে, আমার মনে হয় না যে কখনো তারা আমার ক্লায়েন্ট ছিল। মনে হয় যেন তারা হয়তো বা আমার আপন কেউ
অনেক মানে আমার ফ্যামিলির কোনো মেম্বার এরকম। তো তখন মনে হয় যে না লাইফে কিছু একটা মনে হয় করছি বা করতেছি যে পিপল লাভ মি সো মাচ অ্যান্ড because of baby photography I get a lot of comments every day and এটার জন্য আমার মনে হয় যে হ্যাঁ কিছু একটা লাইফে করছি সো লাইফ ইজ বিউটিফুল টু মি বিকজ লাইফ আমাকে অনেক কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ আমি নিজের পায়ে দাঁড়ানো এই বয়সে and I pay every single of my life, every single penny of my life myself. I don't take any money from my father, my mother, nobody. I run myself alone. So yeah, that is why আমার কাছে লাইফটাকে অনেক সুন্দর মনে হয় because I earn so much in this life, from this life. আপু এই কথাগুলো শোনাটাই আসলে অনেক বেশি ইন্সপায়ারিং আমার কাছে মনে হয়। যারা আমরা এই সাইড থেকে শুনি তারা যদি আসলে একটা থেকে দুইটা ওয়ার্ডও আসলে ফলো করি, তাদের জন্য আমার কাছে মনে হয় যে লাইফ আসলে আরো অনেক বেশি বেটার হবে। আপু আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। খুব শেষে আপনি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে, আপনার ফ্যান ফলোয়ার্সদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি সবাইকে বলতে চাই যে আমাকে সবাই বেশি 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 ভালোবাসবে, সাপোর্ট করবে এন্ড আলহামদুলিল্লাহ দ্যাট আমার মানে আমি এমন কিছু কাজ করি যে আমার কোনো হেটার্স নাই। সো আলহামদুলিল্লাহ ফর দ্যাট। মানে এইটা না অনেক বড় একটা ব্লেসিং হেটার্স না থাকা। আমি যত কমপ্লিমেন্ট পাই আলহামদুলিল্লাহ খুব ভালো কমপ্লিমেন্ট পাই। আমি এভরিডে এরকম অ্যাট লিস্ট 10টা মেসেজ পাই দ্যাট আপু আই ওয়ান্ট টু বি লাইক ইউ, আপু আই ওয়ান্ট টু বি এ ফটোগ্রাফার লাইক ইউ, আপু আমি বেবি ফটোগ্রাফার হতে চাই, বেবি শুট করতে চাই, আপু আপনি কিভাবে বেবি হ্যান্ডেল করেন, কিভাবে বেবিকে নিয়ে কাজ করেন, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। মানে এরকম দিস ইজ ভেরি নাইস এন্ড আমি চাই যারা এগুলো বলেন তারা সবসময় বলেন এন্ড ইউ গাইস কিপ মি গোয়িং truly. So আমি অনেক blessed to have you guys and I want you guys to do something best in your life and be successful, earn money, do something for your family and for yourself. এই তো। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে এত ব্যস্ত সময়ের পরেও অংশগ্রহণ করার জন্য। এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে এই করোনা টাইমে অনেকেই অনেকভাবে অনেক মানুষকে হেল্প করার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে আমি ফারহানা আপুর কথা পার্সোনালি আমি যেটা জানি বা আমি নিজেও যেটা ওনার কাছে হেল্প সিক করেছিলাম যে উনি কিন্তু পুরো টোটালি ফ্রিতে যারা নিউ কামার আছে, যারা বিজনেস করছে তাদের পুরো বিজনেসটাকে প্রমোট করে দিয়েছিলেন। তো এই জিনিসটা কিন্তু আসলে এরকম ব্যস্ততার সময় পরেও নিজের আধা ঘন্টা সময় বা 45 মিনিট সময় বের করে একটা পেজ হোক বা একটা ব্র্যান্ড হোক কে ফ্রি প্রমোট করে দেওয়া কিন্তু আসলে মানে সবার ক্ষেত্রে সবার মন থেকে কিন্তু আসলে আসে না। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আসলে দিন শেষে মনে হয় যে না আসলে এখনো ভালো মানুষ এক্সিস্ট করে। তো আর সবশেষে আমি আসলে বলবো যে নিজেদেরকে আসলে নিজেদেরই তাগিদ দিতে হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট একদিনের শর্টকাটের পথ অ্যাপ্লাই না করে আমার কাছে মনে হয় যে 10 দিন লাগুক, বাট আমি একটা লং টার্ম প্রসেসে একটা সলিড জিনিস অ্যাচিভ করি বা একটা সলিড জিনিস আমি আমার নিজের আইডেন্টিটিটাকে হচ্ছে গিয়ে ফুলফিল করি বা মানুষের সামনে প্রেজেন্ট করি। কারণ আমরা সবাই জানি শর্ট টার্ম জিনিস কিন্তু আসলে খুব ক্ষণিকের জন্যই, আর লং টার্ম জিনিসটা কিন্তু আপনি হারিয়ে গেলেও আপনার কর্মটা কিন্তু মানুষের মনে সবসময় রয়ে যাবে। তো আর এই সময়টার মধ্যে আমি অবশ্যই বলবো যে ফ্যামিলি সাপোর্ট এন্ড ফ্যামিলি টাইমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেহেতু আমরা একটা সময় পেয়েছি, একটা ক্রাইসিস মোমেন্টও চলছে, তো আমাদের সবার উচিত যে এই টাইমটাকে আমরা ইউটিলাইজ করি, নিজের স্কিলসও বাড়াই, সেই সাথে আমরা ফ্যামিলির সাথেও টাইম স্পেন্ড করি। তো এই সবকিছুর সাথে আপনারা সবাই অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনা মুক্ত থাকুন। এই আশায় আমরা সবাই আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। ধন্যবাদ।